মনির ভাই, এইচএসসি 26 ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তাদের একটা কমন কোশ্চেন হচ্ছে যে এই সামনে 3 মাস বা 4 মাস আসলে কিভাবে ওভারঅল প্রিপারেশন নিবে, প্রথম থেকে কিভাবে প্রিপারেশন নিবে, প্লাস হচ্ছে প্রতি উইকে কিভাবে পড়াশোনা করবে আর কি, এটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ। আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের যে মূল ব্যাপারটা হচ্ছে এক রাতে হয় না, এটা সবসময় আমি বলে থাকি, যদিও পাবলিক শর্টকাট করতে থাকে। তো যদি সে গত 2 বছর ঠিক মতো পড়াশোনা না করে থাকে, এটা একটু ডিফিকাল্ট এই জায়গাটা ক্র্যাক করাটা। তারপরেও অবশ্যই সম্ভব না কেন, কেউ আছে যে ঘুরে দাঁড়ানোর গল্প জানে, তারা ঘুরে দাঁড়াতে পারে। তাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যাদের প্রিপারেশন আগে থেকে ভালো আছে কিংবা খারাপ আছে, সবার ক্ষেত্রেই বলছি, এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা। কোয়েশ্চেন ব্যাংকটা কি না বুঝে সলভ করবে? তাহলে কিচ্ছু হবে না। আমি কোয়েশ্চেন ব্যাংকে সব অঙ্ক পারি, কিন্তু আমি ঠিক মতো বুঝি না, অর্থাৎ অঙ্ক কিন্তু পুরোপুরি এক আসে না, একটু ভেরিয়েশন থাকে, ডাইভার্সিফিকেশন থাকে, কখনো কমায় দেয় কখনো বাড়ায় দেয়। কমায় দিয়েও কিন্তু মেধাটা যাচাই করা যায় যে সে আসলে বুঝে করেছে নাকি না বুঝে করলো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা করতে হবে, কিন্তু সেখান থেকে আর কি রকমের চেঞ্জ হতে পারে, কি ধরনের পরিবর্তন থাকতে পারে, বা মোট কথায় আর কমিয়ে দিলে কি কম করা যায়, বাড়িয়ে দিলে কি বাড়িয়ে দেওয়া যায়, কিংবা কোথা থেকে মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় প্রশ্নটার, সেই জায়গাগুলোকে একটু খেয়াল করতে হবে। খেয়াল করে বুঝে প্রস্তুতিটা নিতে হবে। যদি প্রস্তুতিটা নেওয়ার সময় আমি এইভাবে চিন্তা করি যে এটা তো এই থাকলে এইভাবে করা যায়, সেটা দিয়ে কিন্তু কাজ হবে না। কাজ হচ্ছে এটাই যে আমি একটা অঙ্ক করব, তার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে 6 তলে কি থাকতে পারে, সেই জিনিসটাকে যদি ফোকাস করে কেউ কোশ্চেন ব্যাংকের সবগুলো প্রশ্ন সলভ করে ফেলে, আমার মনে হয় না তার কিছু লাগবে। এক্স্যাক্টলি, মানে মানুষজন এটা জিজ্ঞেস করা যাবে শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে কি আমার প্রিপারেশন একদম পারফেক্ট হবে কিনা। টু বি অনেস্ট, পারফেক্ট হবে যদি তুমি বুঝে করো। আর তুমি কোয়েশ্চেন ব্যাংক একদম পারো বাট তুমি আসলে কনসেপ্টই বুঝো না, নতুন কোনো একটা কোয়েশ্চেন দিলে আসলে তুমি ভয় পেয়ে যাও, তাহলে আসলে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে আসলে কোনো লাভ নাই। সো এই হচ্ছে কথা। আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার কথা যদি চিন্তা করি, আমার ক্ষেত্রেও সেম জিনিসই হইতো। আমি ফিজিক্সের কথা যদি চিন্তা করি, ফিজিক্সে আমি যেটা করতাম যে কোনো একটা কনসেপ্ট আমি বোঝার চেষ্টা করতাম, যে কনসেপ্টটার কেস ওয়াইজ ভাগ করার চেষ্টা করতাম। যেমন নর্মালি যে আমরা নদী নৌকার ম্যাথগুলো দেখি, সো নদী নৌকার ম্যাথ আসলে 2টা বা 3টা কেসের মধ্যে আসলে সবটাকে সাম আপ করা যায়। সো 2টা বা 3টা কেস আমি মোটামুটি বুঝি কিনা, যদি বুঝতে পারি তার মানে আমি বুঝতে পারলাম যে এই 3টা কেসের বাইরে আমাকে কোশ্চেন দেওয়া সম্ভবই না। যদি এই 3টা কেসের মধ্যে পড়ে যায় তাহলে আমি কোনো একটা কোশ্চেন না পারি, সমস্যা নেই, বাট আমি জানি যে এটাকে এইভাবে অ্যাপ্রোচ করা যেতে পারে, এই সূত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে আই গেস আমি যদি মানে ফুল আনসার না করে আসতে পারি তাহলে তোমাকে পার্সিয়াল মার্ক দিবে, তাই না ভাই? পার্সিয়াল মার্ক দিবে, এই হচ্ছে কথা। সো ভাই, যদি আমাকে যদি একটু পড়ার ফ্লোটা যদি একটু বলতেন, অবশ্যই আমি কোশ্চেন ব্যাংক সলভ করবো, বাট আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে ফ্লোটা কেমন হবে? আচ্ছা, ফ্লো এর ব্যাপারটা হচ্ছে যে একটু যদি আমরা সাবজেক্ট ওয়াইজ চিন্তা ভাবনা করি, সাবজেক্ট ওয়াইজ প্রথমে ম্যাথকে প্রায়োরিটি দেওয়া হয়। কিভাবে? আপনি পড়ান দেখে? না, আমি পড়াই দেখে বলছি না। প্রথমে ম্যাথকে কেন প্রায়োরিটি দেওয়া হয় এটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে সাপোজ 2টা স্টুডেন্টের সব মার্কস সেম, মানে সব মার্কস বলতে ফুল মার্কস সেম। আচ্ছা, এও যত পেয়েছে ও তত পেয়েছে, এখন এটাই কাটমার্ক, এরপরে আর নেওয়া হবে না। কিন্তু এবং এইটা কাটমার্ক, এবং এই জায়গাতে গিয়ে তাদের দুজনের একজনকে নিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি ম্যাথ। এটা তারা যে অ্যাডমিশনের ফর্মের যে বুকলেট আছে, এই বুকলেটের মধ্যে কিন্তু তারা পাবে, অনলাইনেও পাবে অফলাইনেও পাবে। আচ্ছা, বুকলেটের মধ্যে কিন্তু এটা উল্লেখ করা থাকে যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ম্যাথ। তখন দেখা হয় যে ম্যাথে কোন ব্যক্তির মার্কটা বেশি আছে, যার মার্কটা বেশি আছে সেই এনরোল। যদি ম্যাথেও সমান থাকে তাহলে ফিজিক্সে চেক করা হবে, এইভাবে দেওয়া হয়। সো ফার্স্ট প্রায়োরিটিটা যেহেতু ম্যাথ, আর ম্যাথে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ম্যাথ নিয়ে একটু বলে নিই আগে। সো যেহেতু ম্যাথের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বেশিরভাগ শিক্ষার্থী ম্যাথ বোঝে না, এমনকি টিচাররাও অনেক সময় উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বলে দেয় যে এই অঙ্ক মুখস্থ, বিশেষ করে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, বলে যে এই অঙ্ক হচ্ছে মুখস্থ। কিন্তু বাবা, এই অঙ্কটা কেউ না কেউ তো সর্বপ্রথম তৈরি করেছে এবং সলভ করেছে, তাহলে এটা মুখস্থ হবে কেন? এটা মুখস্থ না, এটা অবশ্যই দেখে বোঝার স্কোপ আছে বলেই অঙ্কটা দেওয়া হয়েছে ওখানে। আচ্ছা, ঠিক আছে, আমি স্থিতিবিদ্যা, গতিবিদ্যার কথা বাদ দিলাম, অন্যান্য চ্যাপ্টারও একই রকমের অবস্থা। বহু পদ্ধতি গিয়ে অনেকে ভাবে যে এখানকার অঙ্ক তো মুখস্থ। এই ধরনের অনেক চ্যাপ্টার আছে যেগুলোতে সবাই ভাবে যে এটা আসলে মুখস্থ না করে গেলে, আগে থেকে নিয়ম মুখস্থ না করে গেলে পরিস্থিতি সাপেক্ষে আমি এটা সলভ করতে পারবো না। যারা এরকম চিন্তা ভাবনা করছে তাদের জন্য একটু বিপজ্জনক অবস্থা, আমি বলে দিচ্ছি আগে, হুঁশিয়ারি। সো যারা এটা চিন্তা না করে এই চিন্তা করবে যে না ঠিক আছে, আমি গণিতটাকে বোঝার চেষ্টা করেছি আগে, কিংবা করি নাই এখন করব, তাদের জন্য ওয়েলকাম। আর যারা করবে না এখনো, যে না ঠিক আছে গণিত আমি পারি কিন্তু অত ডিপে বুঝি না, তাদের জন্য একটু অসুবিধা তো আছেই। এটা ফিজিক্সের ক্ষেত্রেও একই রকমের পরিস্থিতি সৃষ্টি হবে। কেমিস্ট্রির কথাটা পরে বলি।
গণিতের শুধু পারে, অঙ্ক করে আর পারে, যা আছে তা বললে ঠিকঠাক পারে, আর সেখান থেকে একটু কমিয়ে দিলেও পারে না। একটা লজিক কমিয়ে দিলাম, তখন আর তার মাথা কাজ করে না যে এটা আবার কি চাইলো, অথচ সেই জিনিসটা তার অঙ্কের একটা পার্টের ভিতরে কিন্তু সে বের করেছিল আগের অঙ্কটাতে, পূর্ণ অঙ্কটাতে, কিন্তু এখন একটু কমিয়ে দিল, যে আগের স্টেপে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে, একটা স্টেপ কমিয়ে দিল অঙ্কটার, তখন আর সে পারছে না। তাহলে এই বুঝার কোনো দাম নাই, এবং এই বুঝা দিয়ে আসলে বুয়েটে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ বুয়েট সবসময়, বুয়েট শুধু বলবো না, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো প্রায় কাছাকাছি। সো আমি বলবো যে এইভাবে চান্স পাওয়া যাবে না। কারণটা হচ্ছে যে ওই জিনিসটা তারা জানে, ওই ভেরিয়েশনটুকু তারা করতে পারে, যে একটু কমিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিলাম, কখনো একটু ডাইভার্সিফাই করে দিলাম ডানে বামে, এরকম একটু করে দিলাম। তো এই জিনিসটা সে ধরতে পারবে না, এবং ধরতে না পারার কারণে সে আমাদেরকে এসে ক্লেম করবে যে আমি তো স্যার বা ভাইয়া যাই বলি, যে আমরা তো পরীক্ষা আপনার মোতাবেক, আপনার বক্তব্য মোতাবেক আমরা প্রিপারেশন নিয়েছি, সমস্ত কোয়েশ্চেন ব্যাংকের একটা প্রশ্ন আটকিয়ে দেখান আমাদেরকে সময়ের ভিতরে পারি কিনা, কিন্তু আমি বুয়েটে কেন চান্স পেলাম না, বা কেন অন্য জায়গায় চান্স পেলাম না, ইঞ্জিনিয়ারিংয়ে কোথাও সিকের ওয়েটে বা অন্য কোথাও কেন চান্স পেলাম না। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা তোমার দোষ। আমরা তোমাকে কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে বলছি এই কারণে যে তুমি কোয়েশ্চেন ব্যাংকটাকে সলভ করে সমস্ত জিনিসটা বুঝে নাও, কারণ ওই টাইপেরই প্রশ্ন হবে। তার মানে এইটা না যে ওইখান থেকেই প্রশ্নটা আসবে, ব্যাপারটা কিন্তু সেইটা না। কমনের ব্যাপারটা বলছি না। ফিজিক্সে যদি বলি, ফিজিক্সের ক্ষেত্রে একদমই সেম সিনারিও যেমনটা ম্যাথে। আমি সবসময় বলি যে ফিজিক্স আর কিছুই না, ম্যাথের একটা অ্যাপ্লিকেটিভ সাইড, একটা অ্যাপ্লিকেটিভ সাইড, ইকোনমিক্স একটা অ্যাপ্লিকেটিভ সাইড, এই ধরনের আরও অ্যাপ্লিকেটিভ আছে, সেগুলো আমাদেরকে অনেক কিছুই বইটা গিয়েও পড়তে হবে। স্ট্যাটিস্টিক্স একটা, অ্যাকাউন্টিং একটা, এগুলো সবই অ্যাপ্লিকেটিভ সাইড ম্যাথের। এটা অন্য কিছু না, ম্যাথ ইটসেলফ। এটাকে ম্যাথের ডেরিভেশনও বলা যাবে না, বা ম্যাথ এখানে ব্যবহৃত হচ্ছে এইভাবেও বলা যাবে না, এটা ম্যাথই ইটসেলফ। সো এই সাবজেক্টগুলোতে সবগুলোতে একই রকমের স্টাডি তোমার থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রির বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে যে কেমিস্ট্রি স্টাডিটা হয়, নট টু মাইন্ড, একটা টিচাররাও অনেকেই জানে, সো ভার্সিটির টিচাররা খুব ভালোভাবে জানে, আর অন্যান্য জায়গার কলেজের বা স্কুলের টিচাররা কিন্তু এটা জানে, সবাই অনেকে জানে, কিন্তু রিভিল করে না ব্যাপারটা। কেমিস্ট্রি যেইভাবে স্টাডি করা হয় সেটাও আমাদের দেশে স্টাডি পলিসিটা আমার পছন্দ না। কেমিস্ট্রি কিন্তু বোঝার জিনিস, এটা কিন্তু মুখস্থ করার জিনিস না, কিন্তু আমাদেরকে যেভাবে করে বিক্রিয়া বোঝানো হয় তাতে মুখস্থ করাই বাঞ্ছনীয় হয়ে পড়ে দিন শেষে। তো তোমরা যদি সেভাবে স্টাডি করে থাকো, মোস্টলি আমিও ওইভাবে স্টাডি করেছিলাম, তো যদি এভাবে স্টাডি করে থাকো তাহলে সেই ক্ষেত্রে কেমিস্ট্রি যারা ভালো পারে তাদের জন্য কেমিস্ট্রির এক্সট্রা জিনিসগুলো পড়ার দরকার। আর যারা ভালো পারে না, বিশেষ করে যেটা আমাদের, আমি বলবো যে ফিজিক্যাল কেমিস্ট্রি, সেটাতে তো আসলে গণিতই, তাই না? সেটা তো গণিতই, লজিকের সবই ম্যাথ। তো সেইখানে তো আসলে সেটা তো গণিতই ইটসেলফ, তো সেটা আসলে ফিজিক্স, আসলে কিন্তু সেটা ফিজিক্সই। অনেক জিনিস ফিজিক্সের সঙ্গে মিলও আছে, ফিজিক্সের আছে পরিবেশ রসায়নের সঙ্গে তাপের সম্পর্ক আছে, সো এই একই জিনিস আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই জায়গাগুলোতে ভালো করে করো, যারা কেমিস্ট্রিটা ভালো পারো না তারা সেই জায়গাগুলো যেখানে কেমিস্ট্রির গণিতের অংশটা রয়েছে, ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা যেটাকে বলি, সেটাকে ভালো করে করো। আর যারা কেমিস্ট্রি খুব ভালো পারো তারা কেমিস্ট্রিতে একটু হিট করার চেষ্টা করো, খুব ভালো করে হিট করার চেষ্টা করো। শুধু কেমিস্ট্রি দিয়ে, শুধু ম্যাথ দিয়ে, শুধু ফিজিক্স দিয়ে বইটা চান্স পাওয়া যায়, আমি কিন্তু এটা বলে দিচ্ছি। বাকি সাবজেক্টগুলোতে কি করতে হবে, বাকি সাবজেক্টগুলোতে শুধু মানে একটা মানে অন অ্যান অ্যাভারেজ এর চেয়ে একটু বাড়িয়ে যেতে হবে আর কি, মানে অ্যাভারেজের চেয়ে আমাকে একটু উপরে থাকতে হবে, বাস, তাহলেই হবে। ভাইয়ের কথা যদি আমি একটু সামারি করি, ভাই যেটা বলতে যাচ্ছে যে কোনো একটা সাবজেক্ট আমি একদম মেইন ধরে নিব, যেটা স্ট্রং পয়েন্ট আমার, একটা ধরতে হবে। হ্যাঁ, ওইটাতে ধরেন সাপোজ আমি 20-20 পেয়ে গেছি, বাকিগুলোতে কোনো না কোনো তো পাবো, কারণ আমি এইচএসসি তে ভালো রেজাল্ট করে আসছি, 89 বা 85% পাইছি, তার মানে আসলে বাকিগুলো কিছু না কিছু পারি, বাট আমার স্ট্রং পয়েন্টে বলা যায় যে 20-এ 18, 17, 19 এমন পাইতে হবে, তাই তো? 18টা পারতে হবে। আচ্ছা, মোটামুটি আমরা ব্যাপারটা বুঝলাম। এইখানে জাস্ট আমি কয়েকটা জিনিস অ্যাড করতে যাচ্ছি। ভাই যেটা বলতেছিল যে ধরো ম্যাথের কথা যদি আমরা চিন্তা করি বা ফিজিক্সের কথা চিন্তা করি, আমরা তো কোশ্চেন ব্যাংক তো সলভ করতেছি, কোশ্চেন ব্যাংক সলভের পাশাপাশি আমাকে যদি কোনো একটা শর্ত বাড়ায় দেয় বা কমায় দেয়, যাতে আমরা প্যানিক না করি, ওটা যাতে সলভ করতে পারি। ইভেন আমরা দেখতে পাইলাম যে বুয়েটের বিগত 2 বছর আমরা ম্যাথ ও কোশ্চেন কঠিন করতে দেখছি, যে এরা মানুষজন বলতেছে যে এটা আইআইটি থেকে একদম কপি করে দিচ্ছে, আইআইটি এখন কোশ্চেন সলভ করতে হয়। সো এখন এই জায়গাটাতে জাস্ট আমি তোমাকে একটু বলি, হ্যাঁ ঠিক আছে, আইআইটি থেকে কপি করে দিছে, আইআইটি থেকেই দিছে, প্রশ্ন কঠিন হচ্ছে, বাট তুমি আসলে কতটা কঠিন শেষ করবা? মানে তোমার তো কোশ্চেন ব্যাংক শেষ করতে দেখবা যে কোশ্চেন ব্যাংক আমাদের একবার শেষ করলে তো হয় না, আমাদের এই 3-4 মাসের মধ্যে 2-3 বার শেষ করতে হয়। এখন 2-3 বার শেষ করার পরে তোমার কি আইআইটি কোশ্চেন ব্যাংক সলভ করার মতো সেই সময় আছে? আদৌ আছে? নাই তো। তার মানে তোমার যদি সিলেবাস চিন্তা করো, সিলেবাস তো মানে শেষ নাই,
তুমি কতটুকু পর্যন্ত যাবা, তুমি কনসেপ্টের ডেপথ আসলে কতটুকু যাবা, সেটা বোঝার জন্য আসলে আমাদের টু বি অনেস্ট আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল যারা আছে ওদের সহায়তা নিতে হয়। ওরা বুঝতে পারে যে আসলে প্রশ্ন কতটুকু কঠিন আসতে পারে, কতটুকু ডেপথে যাওয়া যেতে পারে, কয়টা কেস পড়া যেতে পারে। এখন যদি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আপনি আমাকে একটু বলে দেন, আমি আসলে অভিজ্ঞ টিচার প্যানেলেরও সাহায্য নিতে চাচ্ছি না, আপনি আমাকে বলে দেন যে আমি কিভাবে অ্যানালাইসিস করবো, অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে কোনো একটা কোশ্চেনে কতটুকু ডেপথে যাইতে পারি। প্রথম কথা হচ্ছে জাস্ট সিম্পলি আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, মানে একটা বাচ্চা এক্সাম্পল দিই। ফিজিক্সের ক্ষেত্রে একটা সূত্র আছে F = ma, ঠিক আছে, খুবই বাচ্চা একটা সূত্র। এখন এইটা দিয়ে তুমি সাপোজ হচ্ছে ক্লাস 9-10-এ পড়ে আসছো, প্রায় ইন্টারেও একটা পড়ে আসছো যে সাপোজ একটা ভর দেওয়া আছে, অ্যাক্সিলারেশন দেওয়া আছে, সেখান থেকে না ভর না, সাপোজ ফোর্স দেওয়া আছে আর হচ্ছে ভর দেওয়া আছে। এখন এখান থেকে তোমাকে বলছে অ্যাক্সিলারেশন বের করতে পারছো, ঠিক আছে। এখন সেম কোশ্চেনটাই দেখবা যে আইআইটিতে দিছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ফোর্সের জায়গায় অনেকগুলো ফোর্স দিয়ে দিছে। ওই ফোর্সের সাপোজ হচ্ছে লব্ধি বের করতে হয়, লব্ধি থেকে আসলে তোমার এ বের করতে হয়। দেখছো তুমি একই ফর্মুলা ইউজ করতেছো, কিন্তু দেখা যাচ্ছে ওখানে সিনারিওটা চেঞ্জ করে দিচ্ছে, সিনারিও চেঞ্জ করে দিচ্ছে। প্রথমে সিলেক্ট করবে এমন ধরনের কোশ্চেন যে তুমি যে সূত্রটা পারো ওই সূত্রটা ইউজ করে কোনো একটা কোশ্চেন করছে, এমন কোশ্চেনটা সিলেক্ট করবা, সিনারিও চেঞ্জ করছে এমন কোশ্চেনটা সিলেক্ট করবা, ঠিক আছে। এইটা যদি করতে পারো দেখবা 3-4 মাস এমনি চলে যাবে। এরপরেও যদি টাইম পাও, এরপরে তুমি একটু আরেকটু হার্ডারের দিকে যাইতে পারো, বুঝছো। তো এই হচ্ছে কথা, প্রথমে ইজিটা একটু সিলেক্ট করো, এরপর হার্ডের দিকে যাইতে পারো। এই মোটামুটি কথা। আর আসলে আমরা তেমন কিছু বাড়াবো না, জাস্ট এতটুকুই কথা আছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই তুমি ভালো স্টুডেন্ট। এই ভালো স্টুডেন্টের পাশাপাশি যেটা করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যাই করে আসছো না কেন, যা থিওরি পড়তেছো এটা 2 বা 3 গুণ তোমার প্র্যাকটিস করতে হবে। এই হচ্ছে মোটামুটি কথা। এর বাইরে ভাই আপনি যদি কোনো পরামর্শ দিন। আমি শুধু আইআইটির ব্যাপারে একটা কথা বলবো। হ্যাঁ জি ভাই বলুন। আইআইটির প্রশ্ন সলভ করার আগে আইআইটির প্রশ্ন যে আমাদের চেয়ে খুব বেশি কঠিন হয় ব্যাপারটা কিন্তু সেরকম না। ওদের সিলেবাসটা সম্পূর্ণ আমাদের মতো না, একটু ডিফারেন্ট। সেখান থেকে কিছু জিনিস কমন তো আছে, অ্যাটলিস্ট 80%-এর কাছাকাছি কমন আছে, বেশি কমন আছে। বাকি 20% আমাদের আলাদা, ওদের আলাদা। তো এই 80% যেটা কমন জায়গা আছে, 80% একটু বেশি। সো এটা যে কমন পার্টটা আছে, এই কমন পার্টটা থেকে একটা বড় সমস্যা আছে। সমস্যাটা কি? ওরা একটা স্টাইলে প্রশ্ন করে অভ্যস্ত, আমাদের বুয়েট বা সিকের ওয়েট আরেকটা স্টাইলে প্রশ্ন করে অভ্যস্ত। এখন কতিপয় আমাদের লোকজন, মানে আমাদের তথাকথিত লোকজন, কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান, কোচিংই বলবো, তারা করেছে কি, তারা হচ্ছে এই প্রশ্নগুলো, আইআইটির প্রশ্নগুলোকে তারা নিজেরা প্রশ্ন না বানিয়ে আইআইটির প্রশ্নগুলোকে গাইড বইয়ের ভিতরে তুলে দিয়েছে। গাইড বইয়ের ভিতরে যখন তুলে দিয়েছে, এই গাইড বইটা যখন যে প্রশ্নকর্তা তার হাতে যাচ্ছে, তারা খুব বেশি সিনিয়র না অনেক ক্ষেত্রেই, তো তাদের হাতে যখন যাচ্ছে, তারা খেটে একটা প্রশ্ন বানানোর আগে তারা ওই প্রশ্নটা কপি করে বসিয়ে দিচ্ছে যে এটা একটু চেঞ্জ মনে হচ্ছে। সো যখন এই প্রশ্নটা দিয়ে দিচ্ছে তখন এটা আসছে, এবং এই আসার পার্সেন্টেজটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা প্রায় পার্সেন্টেজেই আসে না, কোনো বছর একটাও আসে নাই। এরকম 4-5 বছরে হয়তো একটা কোশ্চেন একবার এসছে। ওই একটা কোশ্চেন না পারার সঙ্গে আমার বইটা ফার্স্ট হওয়ারও কোনো সম্পর্ক নাই। আমি যদি না পারি, ওইটা না পেরেও আমি বইটা ফার্স্ট হতে পারবো। সো আমি ওইটার পিছনে সময় দিতে একেবারেই নিষেধ করি যে এই বোকামিটা তোমরা করতে যেও না। এমনিতেই বইটা ঢোকার পরে তোমাকে এইসব জিনিসপত্রের ওস্তাদ হয়ে যেতে হবে। সুতরাং তুমি এটা নিয়ে কোনো চিন্তাই করো না যে আমি বোধহয় কম পারি বা কম শিখছি, ব্যাপারটা সেরকম না। সো এটার ভিতরে ফোকাস না করে, ফার্স্টও যদি হতে চায় কেউ, চান্স পেতে চাইলে তো করবেই না, যদি কেউ ফার্স্টও হতে চায় তারও আমি বলবো যে আইআইটির প্রশ্নের দিকে ফোকাস না করে বইয়ের অঙ্কগুলো বেশি করে করা উচিত। এক্স্যাক্টলি। ভাই যেটা বললো যে অনেকে হচ্ছে এই যে আইআইটির কোশ্চেন বা হচ্ছে কঠিন যে কোশ্চেন, অ্যাডভান্স ম্যাথ প্রবলেম যেগুলো আছে এগুলো হচ্ছে ইনক্লুড করে দেয়। এই বছর আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সে আমরা নিজেরা ইনক্লুড করছি, কারণ এটা কাইন্ড হচ্ছে ভাই ডিমান্ড এন্ড সাপ্লাই, দিতে হবে। হ্যাঁ সেটাই। আমার ইঞ্জিনিয়ারিং এর যারা অডিয়েন্স আছে কিংবা ইঞ্জিনিয়ার যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে আসলে মিক্স আছে। অনেকেই আছে যারা টপ করতে চাচ্ছে, সো ওর মোটামুটি সিলেবাস শেষ, সো আর বাইরে কি করবে। সো এই জন্য আমরা কয়েকটা কোশ্চেন সিলেক্ট করছি যেগুলো আসলে আমরা ক্লাসেও করাইছি, যেগুলো একটু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম, এগুলোকে আমরা আইআইটি যেই বলতেছি না, অ্যাডভান্স বলতেছি। ওইটা করছি। প্লাস হচ্ছে আমাদের এক্স ফ্যাক্টরের মধ্যে দেখবা, আমাদের কোর্সে দেখবা যে এক্স ফ্যাক্টর নামে একটা সেকশন আছে। ওই সেকশনে গেলেই দেখবা যে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম নামে একটা ম্যাটেরিয়ালস আছে। ওই ম্যাটেরিয়ালসে গেলে তুমি দেখবা কতগুলো কোশ্চেন তোমাকে দেওয়া আছে। তুমি যদি চাও যে তোমার সিলেবাস শেষ, তুমি এখানে প্র্যাকটিস করবা, তাহলে ওইখানে তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো। মানে আগে কোশ্চেন ব্যাংক মাথায় রাখবা, আগে কোশ্চেন ব্যাংক তুমি পারো, এরপরে তুমি এখানে যাওয়া, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি কথা। আর আমাদের কোর্সে যারা এনরোল করতে চাও, কমেন্টের আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে একটু ডেমো ক্লাসগুলো দেখবা। ভাইয়ের ক্লাসও আছে। ভাই ম্যাথ কয়টা চ্যাপ্টার নিয়েছেন ভাই বলেন? এ পর্যন্ত 2-3টা নিয়েছি। হ্যাঁ, একটু কমেন্টে বললো যে ভাই যাতে একটু বেশি করে হচ্ছে ক্লাস নেয় আর কি। সো যাই হোক, সো একটু কমেন্টে ডেমো ক্লাসগুলো দেখবা, দেখে যদি মনে হয় যে তুমি হয়তো অফলাইনে ভর্তি আসো, তোমার যদি মনে হয় যে না ওইখানের ক্লাস তোমার ওই ক্লাসের সাথে তোমার হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে অনলাইনে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যাওয়া উচিত আর কি, ঠিক আছে। এই হচ্ছে কথা। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।